সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত একটা দিনও আন্দোলন ছাড়া কাটাতে পারেনি বাংলাদেশ। যত দিন যাচ্ছে ততই বাড়ছে বিভিন্ন আন্দোলন, দাবি দেওয়া এবং সংঘর্ষ। বিশেষ করে গত 24শে নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ঘটনায় রাজধানী অনেকাংশেই অচল ছিল। এর প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সাধারণ নগরবাসী এবং খেটে খাওয়া মানুষদের ওপর। উৎকণ্ঠায় কাটছে তাদের দিন, হচ্ছে না জীবিকা নির্বাহ, যে কারণেই অনেকেই বলছেন 2 দিন পর পর আন্দোলন, সরকার আমাদের গলা টিপে মেরে ফেলুক। 24 নভেম্বর শুরুটা হয় ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলনের মধ্য দিয়ে, যারা রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, জাতীয় প্রেস ক্লাবের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো সড়ক অবরোধ করে ফেলে। অন্যদিকে শাহবাগে থাকে সরকারি চাকরির 35 বছর করার আন্দোলনকারীরা। এরপর সহপাঠীর মৃত্যুকে কেন্দ্র করে যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা হামলা চালায় কবি নজরুল ও সরওয়ার্দী কলেজে। বিশেষ করে সরওয়ার্দী কলেজে পরীক্ষা চলাকালীন সময় নারকীয় তাণ্ডব চালানো হয়, যেখানে মোল্লা কলেজের সাথে যুক্ত হয় আরো বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অন্তত 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় পুরান ঢাকা ঐতিহ্যবাহী সরওয়ার্দী কলেজে। এরপর সন্ধ্যাবেলা সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজ আক্রমণ করতে গেলে পুলিশ কোনোভাবে তাদের নিয়ন্ত্রণে আনে। তবে এত সব কলেজের শিক্ষার্থীরা মিলে কিভাবে এমন জঘন্য আক্রমণ করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে, সেই বিষয়টা ভাবাচ্ছে সচেতন সমাজকে। এর পাশাপাশি সারাদিন কারওয়ান বাজারে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও প্রথম আলো ডেইলি স্টারের তওবা চাওয়া নিয়ে চলে জিয়াফতের আয়োজন, যেখানে একটা পর্যায়ে পুলিশের সাথে আয়োজনকারীদের সংঘর্ষ বাধে। পুলিশ কয়েকজনকে আটক করলে জিয়াফত পন্দ হয়ে যায়। এরপরও রাতভর কারওয়ান বাজারে বিক্ষোভ চলতে থাকে, যা ছড়িয়ে পড়ে দেশের আরো বিভিন্ন অঞ্চলে। রাতে তেজগাঁও পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে মধ্যরাত পর্যন্ত, যা নিয়ন্ত্রণে আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গুরুতর আহত হয় 30 জনের বেশি। এরই মাঝে দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক ভরে লোক নিয়ে আসার চক্রান্ত করে এক দল ষড়যন্ত্রকারীরা, যারা সাধারণ মানুষকে 1000 টাকার বিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাড়ির সামনে নিয়ে আসার পরিকল্পনা করে। এদেরকে আশ্বাস দেওয়া হয় ডক্টর ইউনূস বিনা শর্তে ঋণ দেবে। এভাবেই 24 নভেম্বর সারাদিন বিভিন্ন আন্দোলন, হামলা, চক্রান্তে উত্তাল থাকে রাজধানী ঢাকা। তবে এটা শুধুমাত্র একদিনের চিত্র নয়। 5 আগস্টের পর প্রায় প্রতিদিনই একই দৃশ্য দেখছে ঢাকাবাসী, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম ভাষণে অনুরোধ করে বলে দিয়েছেন তাকে যেন একটু নির্বিঘ্নে কাজ করতে দেওয়া হয়, না হলে দেশ সামলানো যাবে না। অথচ বুঝে না বুঝে প্রতিনিয়ত দেশকে স্থবির করে দিচ্ছে দেশেরই একাংশের জনগণ, যারা আইনের পথে না গিয়ে উত্তেজিত হয়ে দাবি আদায় করতে চায়। এসবের কারণে পিছিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, সাধারণ মানুষের জীবন হয়ে যাচ্ছে বিপর্যস্ত। প্রত্যেক দিন আন্দোলনের কারণে দীর্ঘ যানজট লেগে থাকে রাস্তায়, পায়ে হেঁটে অসহ্য কষ্ট করে গন্তব্যে পৌঁছতে হয় নাগরিকদের। খেটে খাওয়া মানুষের পেটে যেন প্রতিদিনই লাথি পড়ছে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অন্যদিকে এরকম প্রতিদিনের আন্দোলনের স্থবির ঢাকাবাসীর যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রথম আলো পত্রিকায় এক সাধারণ নাগরিক বলেছেন, 2 দিন পর পর আন্দোলন, সরকার আমাদের গলা টিপে মেরে ফেলুক। একটা বড় গণঅভ্যুত্থানের পর যেখানে সবার একত্রিত হয়ে থাকার কথা ছিল, সেখানে সবাই বিচ্ছিন্ন হয়ে গিয়ে যে যার মতো আন্দোলন, দাবি দেওয়া চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে অকার্যকর হয়ে পড়ছে দেশের প্রাণকেন্দ্র ঢাকা। হচ্ছে না ব্যবসা বাণিজ্য, বন্ধ হচ্ছে কলকারখানা, আসছে না বিদেশি বিনিয়োগ। অনেকেই ঢাকা থেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিচ্ছে। মানুষকে শান্ত করার পরিবর্তে অনেকেই দিচ্ছে উস্কানি, যে সুযোগটা নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বের নজর কাটতে চায়, যাতে আমাদের উপর কোনো বিদেশি চাপ আসে। দেশের এমন অবস্থায় অনেকেই মনে করছেন সরকার হয়তো জরুরি অবস্থাও ঘোষণা করতে পারে। পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে আবারও সেনা শাসন দেখতে পারে বাংলাদেশ। অবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তড়িঘড়ি করে নির্বাচনও দিয়ে ফেলতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। তবে যাই হোক না কেন, বাংলাদেশের একাংশের মানুষ প্রমাণ করে দিচ্ছে তারা যেন একটু বেশি অধৈর্য। একটা বিপ্লব কেন ব্যর্থ হয় সেটা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে আমাদের বিশাল সংখ্যক উৎসুক জনতা।